আপনার একাডেমিক টেক্সট বুকটা শুধুমাত্র হাইলাইট করলেই হবে না, আপনার ইম্পর্টেন্ট সেন্টেন্স এবং বাজিং ওয়ার্ডের পাশাপাশি আপনার যেই ওয়ার্ডগুলা আপনাকে একটু পাজলড করবে সেই ওয়ার্ডগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। কারণ কোয়েশ্চেন যখন পাবেন এক্সাম হলে তখন দেখবেন একটা ওয়ার্ডের কারণে আপনার কোয়েশ্চেনটার রিকোয়ারমেন্টের অ্যাপ্রোচটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখাই। আমি যখন বইটা পড়েছিলাম তখন এখানে একটা অ্যাসেট আছে, এই মেশিনের ডেপ্রিসিয়েশন মেথডটা চেঞ্জ হয়ে গেছে। আই মিন এখানে ডেপ্রিসিয়েশনের মেথডটা চেঞ্জ হয়েছে তখন এই বেসিস অফ ডেপ্রিসিয়েশন চেঞ্জ হওয়ার পরে এখানে বলতেছে যে ওভার এ টোটাল লাইফ অফ 10 ইয়ার্স। তার মানে এখানে যদি রিমেইনিং কথাটা লেখা থাকতো তাহলে একরকম অ্যান্সার হতো, আর ওভার এ টোটাল লাইফ অফ 10 ইয়ার্স বলাতে পাস্ট ইয়ার সহ নিয়ে তারপরে ওভার এ টোটাল অফ 10 ইয়ার্স হলো। তার মানে আপনি ওয়ার্ডিংসগুলো খেয়াল রাখবেন অবশ্যই, যে আমার ওয়ার্ডিংসে কীরকম হলে আমার অ্যান্সারটা কীরকম হতে পারে। আবার নিজে পাশাপাশি এখানে রিমেইনিং কথাটা দিয়েও একটু সলভ করে প্র্যাকটিস করে রাখতে পারলেন যে কিভাবে অ্যান্সার দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন যে আমার অঙ্কের মধ্যে ওভারে টোটাল লাইফ ছিল, তখন আপনি এক্সামের সময়ও কনসার্ন থাকবেন যে ওভারে টোটাল লাইফ আছে না রিমেইনিং আছে। আর আদারওয়াইজ বাসায় যদি প্র্যাকটিস না থাকে, পরীক্ষার হলে নিজের সাবকনশিয়াস মাইন্ডে অটোমেটিক আপনি বইয়ের ওয়ার্ডটা ধরেই সলভ করে ফেলবেন। কিন্তু আপনি যদি এইখানে কনসার্ন রাখেন তাহলে কোশ্চেনেও সাবকনশিয়াস মাইন্ডে আপনার সাইডটা চলে যাবে যে এখানে কি লেখা আছে। এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোও হাইলাইট করে রাখবেন যে আমার এই অঙ্কে পুরো অঙ্কটা একদম সিম্পল, শুধুমাত্র এই জায়গাটুকুর কারণে অঙ্কটা চেঞ্জ হতে পারে অথবা হয়েছে। আর আরেকটা জিনিস এখানে দেখাই আমি, যে আপনি যখন ম্যাথগুলো করবেন তখন আপনি যদি ম্যাথটা পুরোপুরি বুঝে যান একটা টিক মার্ক দিয়ে ওকে করে রাখলেন যে এই ম্যাথটা আমি পারি বা বুঝি। আর যদি না বুঝেন কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবেন, ওটা আমরা পরে ডুজে দেখাবো। কিন্তু আপাতত বলে রাখলাম যে ম্যাথটা আমি যখন করেছি হয়ে গেছে, এরপর আমি এখানে একটা টিক মার্ক দিয়ে রাখলাম, ওকে আই হ্যাভ ডান দিস ম্যাথ অ্যান্ড উইথ মাই existing capacity I can solve this type of maths. দেন আমরা ইম্পর্টেন্ট পেজগুলো মার্ক করা দেখব যে কিভাবে আমরা ইম্পর্টেন্ট পেজগুলো মার্ক করি। আপনি যখন ইম্পর্টেন্ট পেজগুলো মার্ক করবেন, আপনি ফোল্ড করতে পারেন পেজটা, বুকমার্ক রাখতে পারেন অথবা হাইলাইট করতে পারেন। আমি আমার এক্সাম্পল দেখাই যে আমি যখন বইটা পড়তাম, বইটাকে একদম সিম্পল করার ক্ষেত্রে আমি যখন দেখতাম যে এই পেজটা অনেক ইম্পর্টেন্ট, এই পুরো পেজটা জুড়ে বিভিন্ন রেফারেন্স, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অথবা কোনো চার্ট বা গ্রাফ আছে, সেই ক্ষেত্রে আমি পেজটাকে এভাবে ফোল্ড করে ফেলতাম। দেখেন এখানে নট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবলের ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে এই পয়েন্টস টু নোট আছে, কোন কোন ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে। সেই ক্ষেত্রে আমি পেজটাকে ফোল্ড করে ফেলেছি যে এই পেজটা আমাকে বারবার পড়তে হবে। আমি যখনই এই বইটা ফুল পড়া শুরু করব আমি এই পেজটায় ফিরে আসব, এবং যখন এক্সামের আগেও পড়ব তখন এই পেজটায় ফিরে আসব। এরকম পেজ আপনার পুরোপুরি খুব বেশি হবে না। কিন্তু এখন যদি আপনি এটা ফোল্ড করে বা এইরকম বুকমার্ক করে, এই বুকমার্কেটটা আমি একটু পরে দেখাবো, এরকম বুকমার্ক করে আপনি আগে থেকে আইডেন্টিফাই না করে রাখেন, সেক্ষেত্রে যেটা হবে এক্সামের আগে হুট করে আপনার এক্সামের আগের রাতে আপনার মনে পড়বে যে আচ্ছা এরকম একটা চার্ট ছিল বা এরকম কিছু কন্ডিশন ছিল, ওগুলো আমি এখন কোথায় পাবো, আপনি পুরো বই খুঁজতে থাকবেন। তো আগে থেকে যদি আপনি প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে এই কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। আর একটা কথা বলি, এক্সামের আগের রাতে প্যানিক না হয়ে এক্সামের 2-3 মাস আগে যখন বইগুলো পড়বেন তখন চিন্তা করে রাখবেন যে আমার নাইট বিফোর এক্সামে আমি কিভাবে গো থ্রু করবো। সেই ক্ষেত্রে আগের থেকে প্রিপারেশনটা হয়ে গেলে দেখবেন যে নাইট বিফোর এক্সামটা অনেক ইজি লাগতেছে আপনার কাছে, আদারওয়াইজ আপনি প্যানিকড হয়ে যাবেন। তো এটা তো দেখলাম ফোল্ডিং করা পেজটা, তার মানে এটা যদি আপনার টেক্সট বুক হয় সেই ক্ষেত্রে এভাবে আপনি ফোল্ড করে রাখলেন। ফোল্ড করে রাখলে 10-20 পেজ পরে যদি এরকম একটা ফোল্ড থাকে, এরপর বইটা যখন বন্ধ হবে তখন অটোমেটিক আপনি এইভাবে খুঁজলেই এই ফোল্ডিংটা পেয়ে যাবেন। আরেকটা করতে পারেন, আপনার ফোল্ডিংটা যদি উপরে হয় যে পার্শিয়াল এই এতটুক, সেক্ষেত্রে এই জায়গায় ফোল্ড করলেন। আর যদি আপনার ইম্পর্টেন্ট জায়গাটা এখানে থাকে সেক্ষেত্রে এই জায়গায় ফোল্ড করলেন। এইরকম করলে আপনার বইটারও ব্যালেন্স থাকবে। একদিকে শুধু ফোল্ডিং হলে পুরো বইটা অনেক মানে বিচ্ছিরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি দুই দিকে যখন যেই দিকে দরকার ওই জায়গায় ফোল্ড করবেন। আর যদি আপনি বুকমার্ক ইউজ করেন, পোস্ট-ইট নোটগুলো আপনারা লাইব্রেরিতে পাবেন, আপনি কালারফুল পোস্ট-ইট নোট কিনে নেবেন। সেই ক্ষেত্রে আপনি যেই পেজগুলো বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হচ্ছে সেগুলো এই যে এরকম গ্রিন মার্ক করে রাখতে পারেন। যেগুলো মনে হচ্ছে যে একটু প্রবলেমেটিক পেজ, এগুলো আমার সলভ করতে হবে,
সেইগুলো আপনি ইয়েলো মার্ক করে রাখলেন। আর যে পেজগুলো মনে হলো যে আমার কোন টিচার বা সিনিয়রের থেকে বুঝে নিতে হবে, সেগুলো আপনি এরকম পিঙ্ক কালার পোস্ট-ইট নোট করে দিলেন। এইগুলোর ক্ষেত্রে আপনার বইটা, হ্যাঁ আমি মানছি যে এরকম অনেক এই বাইরে অনেক বাজে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কেটে ছোট করে নিতে পারেন। সেক্ষেত্রে এগুলো আপনার বইয়ের দ্রুত গো থ্রু করার জন্য অনেক উপকারী হবে, এবং আলটিমেটলি আপনি দেখবেন একটা বই কমপ্লিট করার পরে ওই বইটা ধরলে আর আপনার মধ্যে ভীতি কাজ করবে না, আপনার কাছে মনে হবে এই পুরো বইটাকে আমি চিনি। আচ্ছা, এটা তো আপনাদেরকে দেখালামই যে এইভাবে ফোল্ড করে রাখতে পারেন। দেন কালার কোডিং। কালার কোডিংয়ের ক্ষেত্রে আপনি অ্যাস্টারিস্ক মার্ক ইউজ করতে পারেন, কোয়েশ্চেন মার্ক ইউজ করতে পারেন, ক্রস মার্ক ইউজ করতে পারেন। আমি কোনটা কেন ইউজ করতাম, আমি যদি মনে করতাম কোনোটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো অ্যাস্টারিস্ক মার্ক দিয়ে রাখতাম, এবং কোনো ক্ষেত্রে যদি দেখতাম যে এতই ইম্পর্টেন্ট 7 স্টার 5 স্টার 3 স্টার এভাবে ইউজ করতাম। 7 স্টার মানে আমি বুঝতাম যে আমার অনেক ইম্পর্টেন্ট, আর 3 স্টার বা 5 স্টার মানে একটু দেখতে হবে, আর কোয়েশ্চেন মার্ক মানে আমি বুঝিনি, কোয়েশ্চেনটা আমার বুঝতে হবে, টিচারের কাছ থেকে বুঝতে হবে, অথবা সিনিয়র কারোর কাছ থেকে বুঝতে হবে, অথবা ইউটিউবের টিউটোরিয়াল বা গুগল করে আমার এগুলো বুঝতে হবে। এবং এই বোঝাগুলো কখনোই কখনোই জমিয়ে রাখবেন না। অনেক জমিয়ে রাখতে রাখতে একসময় আপনি হতাশ হয়ে যাবেন, চিন্তা করবেন এতগুলো এখন কীভাবে বুঝবো। আপনি চেষ্টা করবেন রেগুলার বেসিসে একটু রেগুলার রিভিজিট করার, যে আমার কোয়েশ্চেন মার্ক কী আছে। যখনই কোয়েশ্চেন মার্কটা সলভ হয়ে যাবে তখন কোয়েশ্চেন মার্কের উপরে 2টা টিক দিয়ে রাখবেন। একবার বুঝলে তো আমি এখানে একটা টিক মার্ক দিলাম, কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক বুঝে ফেললে আমি 2টা টিক মার্ক দিলাম, এতে বুঝলাম যে আমি কোয়েশ্চেন মার্কটা সলভ হয়ে গেছে। আর ক্রস মার্ক হলো আমি যেগুলো চিন্তা করতাম যে এগুলা এমনি আমাদেরকে পরিচিত করানোর জন্য, ঘটনার সাথে পরিচিত করানোর জন্য বলছে, অতটুক আইডেন্টিফাই করে আমি ক্রস মার্ক দিয়ে রাখতাম যে এগুলো আর পড়বো না, ওকে এটা বুঝেছি, এটা ন্যারেটিভ জাস্ট ডিসকাশন। আচ্ছা, এইখানে দেখেন আমি এই ম্যাথটা যখন ধরেছি তখন আমি দেখলাম যে এই ম্যাথের মধ্যে মোটামুটি সব লাইনই আমি বুঝতে পারতেছি কি বলতেছে, আইএস অনুযায়ী, আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমার অডিটের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বুঝতে পারতেছি কোন কস্টটা কোথায় যাবে। কিন্তু আমার কাছে 2টা জিনিস যখন নতুন লেগেছে, আমি এটা হাইলাইট করেছি যে আমি পরীক্ষার আগে আবার এটা দেখবো, আমার এইগুলো সব মনে পড়তেছে কোনটা কোন কস্ট হেড, কিন্তু এই নেট ইনকাম হোয়াইল সাইট ইউজড আর ওপেনিং অফ ফ্যাসিলিটি এই 2টা আমার কাছে কনফিউজিং, আমি বারবার দেখার পরেও কনফিউজড হয়ে যাচ্ছি। তখন আমি হাইলাইট করে রাখলাম যে নেক্সটে যখন দেখবো তখন এটা বারবার দেখবো। আর এখানে অ্যাস্টারিস্ক মার্ক দিয়ে রেখেছি যে এটা অনেক ইম্পর্টেন্ট। আর সি বিফোর এক্সাম এই টার্মটা আমি ইউজ করতাম, সেটা হলো আমি ইউজ করতাম যে আমি যদি এক্সাম এর আগের নাইটে যখন গো থ্রু করবো বইটা, সি বিফোর এক্সাম কোনো পেজে দেখলেই আমি থেমে যেতাম, আমি ওই কোয়েশ্চেনটা বা ওই অ্যান্সারটা ভালো মতো দেখতাম। আবার দেখেন এই 2 নাম্বারটাকে আমি গোল করে রেখেছি, তার মানে 1 নাম্বারটা ইজি লেগেছে কিন্তু 2 নাম্বারটা একটু কনফিউজিং লেগেছে, এই কারণে এটা আবার মার্ক করে রেখেছি যে সি বিফোর এক্সামে অঙ্কটা তো দেখবই, 2 নাম্বারটা একটু ভালো মতো দেখবো। এইভাবে আপনার সুবিধা মতো আপনি আগে থেকে আপনি এই 4 মাস টেনিউরটাতে আপনি যখন বইয়ের মধ্যে গো থ্রু করবেন তখন এই মার্কিংগুলো করে রাখলে পরে যখন আপনি এক্সামের জন্য লিভ পাবেন ওই লিভটাকে খুব ইফেক্টিভলি কাজে লাগাতে পারবেন। দেন আমি কিছু ডুজ বলি যে এই প্রিপারেশনের টেনিউরে আপনি যখন এই 4 মাস আপনি লেখাপড়া করতেছেন ফার্মে যাওয়ার পাশাপাশি, সেই ক্ষেত্রে আপনি যখনই সময় পাচ্ছেন আপনি পড়ালেখা করতেছেন, কিন্তু এই ক্ষেত্রে কী করতেই হবে আপনার ড্রগ্রাফটা কি, আপনি যখন বইটা পড়তেছেন আপনার কাছে যদি মনে হয় যে ও আচ্ছা এখানে একটা ফ্লো চার্টের মতো করে দিছে, এখানে বলতেছে যদি এটা হয় তাহলে এরকম, আর যদি এটা হয় তাহলে এরকম, আর যদি না হয় এরকম। এখন আপনি এটা কিভাবে মনে রাখবেন? আপনার কাছে বারবার মনে হবে যে এটা মুখস্থ করবো, কিন্তু না, এই মুখস্থগুলো করার চেয়ে আরও ইজিলি মুখস্থ করে মনে রাখার জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনার বইয়ের ডান পাশে কিছু জায়গা যখন থাকে, ফর এক্সাম্পল এই জায়গায় কিছু জায়গা আছে, আমি এই জায়গায় এই ফ্লো চার্টগুলা আমি গ্রাফ আকারে ড্র করে রাখতে পারি। এতে কি হবে, পরে যখন বইটা রেগুলার রিভিজিট করব তখন এই গ্রাফগুলো দেখলে আমার মনে পড়বে এই পেজে কি আছে। 2টা বেনিফিট এক্ষেত্রে পাচ্ছেন। প্রথম বেনিফিট হলো ওই পেজটা পড়ার সময় আর এতটা টাইম লাগতেছে না, বারবার গ্রাফটা দেখলেই মনে পড়তেছে, এবং দ্বিতীয় বেনিফিট হলো ওই গ্রাফটা মাথায় থাকতেছে। পরে যখন আপনি কোনো অ্যাপ্রোচে যাবেন এটা অ্যান্সার করার জন্য, তখন এই গ্রাফটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি এটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারবেন। দেন নাম্বার 2, মেইনটেইন নোটবুক। আপনি প্রতিটা সাবজেক্টের জন্য চিকন করে কিছু খাতা মেনটেন করতে পারেন, যেই ক্ষেত্রে আপনি চ্যাপ্টার 1 লিখবেন,
চ্যাপ্টার 1 লিখে ওইখানে আপনার যা যা ইম্পর্টেন্ট কন্টেন্ট মনে হয় বা ইম্পর্টেন্ট সেন্টেন্স বা ফর্মুলা মনে হয় ওগুলো আপনি নোট করবেন। এক্ষেত্রে আমি বলতেছি না ম্যাসিভ নোট করবেন, এই কোশ্চেনের অ্যান্সার কি, এই কোশ্চেনের অ্যান্সার কি, এগুলো না। আপনি নোট করবেন হলো আমার এই চ্যাপ্টারে আমার কি কি আছে, কোন ফর্মুলাগুলো আছে সব একসাথে করলেন, তারপরে কোন ফ্লো চার্টগুলো আছে ফ্লো চার্টগুলো এঁকে ফেললেন, কোন আইএসএ কি বলতেছে এগুলো নোট করে ফেললেন। তাহলে আপনার নোটবুকটা যখন ছোট হয়ে যাবে, তখন এক্সামের আগের নাইটে যখন বইটা পড়বেন, ডান পাশে যদি নোটবুকটা রাখেন আর বাম পাশে বইটা রাখেন, বই উল্টানোর সময় যখন দেখলেন যে চ্যাপ্টার 1-এ এটা বলতেছে, তখন নোটবুকটা একটু দ্রুত দেখে ফেললেন। তাহলে বইটা পাশাপাশি নোটবুকটা আপনাকে একটা এক্সট্রা কনফিডেন্স দিবে যে হ্যাঁ এটা এইভাবে করতে হবে। আর দেন নাম্বার 3 হলো পাস্ট কোয়েশ্চেন্স। একটা চ্যাপ্টার যখন শেষ করবেন তখন চিন্তা করবেন যে আমার পাস্টে যে কোয়েশ্চেনগুলো এসেছে ওইগুলো আমি একটু দেখি। এক্ষেত্রে আবার বলতেছি, কোনো সাবজেক্ট শুরু করার আগে কখনোই কোয়েশ্চেন দেখবেন না। আপনি কোনো একটা চ্যাপ্টার শেষ করার পর যদি মনে হয় যে হ্যাঁ আমি সেলফ টেস্ট, ইন্টারেক্টিভ কোয়েশ্চেন এগুলো করেছি, এখন পাস্ট কোয়েশ্চেনে কী আসছে দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারেন, কিন্তু অন্য চ্যাপ্টারগুলোর আবার ধারণা নেবেন না তখন। এরপরে আসি ডু নটসে, আপনি কি কি করবেন না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি কি চিন্তা করি যে আমার এই সাবজেক্টে 10টা চ্যাপ্টার আছে। ফর এক্সাম্পল আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে 10টা চ্যাপ্টার আছে, আমি 10টা চ্যাপ্টারের মধ্যে থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো একসাথে পড়ে ফেলবো, আর ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে শুধু থিওরিগুলো পড়বো, ম্যাথ একদম লাস্টে করবো। এটা কখনোই করবেন না, কারণ দেখেন থিওরির সাথে কিন্তু ম্যাথ লিঙ্কড করা। সো সেই ক্ষেত্রে আপনি যদি শুধু থিওরি পড়ে যান, থিওরিটাও মাথায় থাকবে না, আর থিওরি আগে পড়ে ফেলার কারণে পরে যখন ম্যাথটা প্র্যাকটিস করবেন ম্যাথটাও মাথায় থাকবে না। এক্ষেত্রে যেটা করবেন, ডু নট অ্যাভয়েড ম্যাথস। তার মানে হলো আপনি যখন চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ে যাবেন, তখন আপনার এই থিওরির পরে যখন একটা ম্যাথ থাকবে অথবা ছোট্ট একটা কেস থাকবে, ওগুলো সলভ করে ফেলবেন। সলভ করে আপনি এরপরে নেক্সট পোর্শনে যাবেন। এই দেখেন এখানে আমি বলতেছি যে নেভার স্কিপ কন্টেন্ট। তার মানে হলো আমি বলতেছি যে এটা একটু থাক, এটা পড়বো না, এটা অনেক বড় বা এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, এটা কখনো করবেন না। অনেক বড় হলেও পড়বেন, ইম্পর্টেন্ট না মনে হলেও পড়বেন, কারণ আপনার এই কন্টেন্টের উপর বেস করে এমন হতে পারে নেক্সট কন্টেন্ট ক্রিয়েট হয়েছে। তার মানে আপনি যদি এই কন্টেন্টটা স্কিপ করেন, নেক্সট কন্টেন্টটা আপনার কাছে একদমই বোধগম্য হবে না, অথবা দেখা যাবে আপনি প্রপারলি বুঝতেছেন না, কিছু কিছু বুঝতেছেন এবং এটা বলতেছেন যে ওকে এটা এরকমই। এটা কখনো করবেন না, সবসময় সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি পড়ে যাবেন। আর ব্রেক সিকোয়েন্সের ক্ষেত্রে আপনি ধরেন আপনি 1.1 পড়লেন, তারপরে 1.3 পড়লেন, 3 পড়লেন, এটা কখনো করবেন না। আপনি সিকোয়েন্স মেনটেন করবেন। স্কিপ কন্টেন্ট বলতে আমি বুঝিয়েছি যে কোনো কন্টেন্ট বাদ দিবেন না, আর সিকোয়েন্স বলতে বুঝিয়েছি যে আপনি 1.1-এর পরে 1.2, 1.3 এগুলো পড়লেন না, চিন্তা করলেন হ্যাঁ এটার হেডিংটা তো আমি পড়ছি, ইনিশিয়াল ডিসকাশন পড়ছি, ওকে হয়ে গেছে, আমি এবার 2-তে চলে যাই। না, এই সেকশনগুলো কখনো বাদ দিবেন না, সবগুলো গো থ্রু করবেন।